সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে রাউন্ড অফ 16 থেকেই বাদ পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। এটা ট্রু, ইউরোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঠিক কখনোই ভালো করে না। গত 3 আসরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রাউন্ড অফ 16 থেকে বাদ পড়েছে। কিন্তু ইতালির ব্যাপারটা আসলে কি? এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্স কতটা হতাশাজনক ছিল? এছাড়া গত 2 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালিকে কি এই ইউরো আবার দেখিয়ে দিল তারা এখন আর পরাশক্তি নেই? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা যদি প্রথমে এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্স অ্যানালাইজ করি, তারা মোট 4টি ম্যাচ খেলেছে, যার একটিতেও তারা শুরুতে লিড পায়নি। প্রতিটি ম্যাচেই তারা শুরুতে গোল হজম করেছে এবং একটি ম্যাচে শুধু তারা কামব্যাক করতে সক্ষম হয়েছে আলবেনিয়ার বিপক্ষে। সেটিও ছিল অনেকাংশে আলবেনিয়ার ডিফেন্সিভ ব্লান্ডারের ক্রেডিটে। স্পেনের বিপক্ষে মাত্র 1 গোলে হারলেও সেই ম্যাচে প্রায় পুরো সময় জুড়ে তারা ডমিনেটেড হয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা কিছুটা স্পিরিটেড ফুটবল খেলেছে, কিন্তু সেই ম্যাচেও তাদেরকে গোলের জন্য 98 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এরপর আবার সুইজারল্যান্ডের ম্যাচে সেই একই ঘটনা। তারা স্পেন ম্যাচের মতোই পুরো সময় ডমিনেটেড হয়ে এসেছে সুইজারল্যান্ডের কাছে। 2-0 এই স্কোর লাইনেও ঠিক বলে না কতটা বাজে ফুটবল খেলেছে ইতালি। সো ইতালির সমস্যাটা আসলে কোথায়? আমি বলবো এক গোলকিপিং পজিশনটা বাদে ইতালির দলের প্রায় সব জায়গাতেই সমস্যা। ইতালির ডিফেন্স খুবই স্লো এবং এরর প্রোন। ইন্ডিভিজুয়াল ডিফেন্ডার হিসেবে এখানকার সবাই হয়তো ভালো, কিন্তু অ্যাজ এ ইউনিট তারা ঠিক পারফর্ম করতে পারছিল না। ডিফেন্সিভ কমিউনিকেশনের সমস্যা এবং পার্সোনাল ভুল করার রেটটাও অনেক বেশি, এবং ডিফেন্স স্লো হওয়ার কারণে স্পালত্তি টিমকে অ্যাকচুয়ালি বেশি সামনে প্রেসও করাতে পারেনি। ইউসি, আপনি যদি পিচের সামনে প্রেস করতে চান, অপোনেন্টকে অ্যাটাক করতে চান অফ দ্য বল, তাহলে আপনাকে অবশ্যই ডিফেন্সিভ লাইনটা উপরে তুলতে হবে। এবং আপনি যখন ডিফেন্সিভ লাইনটা উপরে তোলেন, আপনারা ডিফেন্সিভ লাইনের পেছনে এক্সপ্লয়েট করার মতো অনেক স্পেস তৈরি হয়ে যায়। সেটা হয়তো এক্সপ্লয়েট করবে অপোনেন্ট উইঙ্গার। আপনার ডিফেন্ডারের পেস যদি খারাপ থাকে, তাহলে আপনি কখনো এই ট্যাকটিক্সে যাবেন না। এবং প্রেসিং দুর্বল হওয়ার কারণে তাদের খেলায় সেই অ্যাগ্রেশনটা হারিয়ে গেছে, সেই আর্জেন্সিটা হারিয়ে গেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা যদিও তারা অনেক লং বলে খেলার চেষ্টা করেছে, ক্রসে খেলার চেষ্টা করেছে, এবং আমি বলবো সেই ম্যাচটাতেই তারা সবচেয়ে থ্রেটেনিং ফুটবল খেলছে এই টুর্নামেন্টে। কিন্তু তার পরের ম্যাচেই রাউন্ড অফ 16 এসে দেখা গেল সুইজারল্যান্ডের ম্যাচে স্পালেত্তি তার দলে 6টি চেঞ্জ এনেছেন, এবং এই 6 জনের মাঝখানে 4 জন মানচিনি, ক্রিস্তান্তে, ফাগিওলি ও এল শারাওয়ের টুর্নামেন্টে প্রথম স্টার্ট ছিল এটা। পালেত্তির এই চেঞ্জগুলো অ্যাকচুয়ালি বাফলিং ছিল আমার জন্য। তার একাদশ দেখে আপনার মনে হবে যে আপনি গ্রুপ পর্ব পার করে ফেলেছেন, গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ ডেড রাবার ম্যাচ, সেখানে আপনি কিছু এক্সপেরিমেন্ট করছেন, এবং তার এই এক্সপেরিমেন্ট ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু অ্যাকচুয়ালি মুখ থুবড়ে পড়েছে। একদম প্রথম মিনিট থেকেই প্রথমার্ধ পুরোটা সময় ডমিনেটেড হয়ে এসেছে ইতালি। তাদের মিডফিল্ডকে একা ডমিনেট করেছেন গ্র্যানিট শাকা, এবং মিডফিল্ড থেকে উঠে এসে সামনে গোল করেছেন রেমো ফ্রয়লার। সেকেন্ড হাফে কয়েকটা সাবস্টিটিউশনের মাধ্যমে ইতালি আবার ম্যাচে কিছুটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করেছে, বাট দ্যাট ওয়াজ টু লেট। এই ছিল তাদের পুরো টুর্নামেন্টের ঘটনা। কিন্তু ওভারঅল এই টুর্নামেন্ট, এই ইউরো অ্যাকচুয়ালি ইতালিয়ান ফুটবলের জন্য কি মিন করে? স্পালেত্তি নিজে বলেছেন যে ইতালিয়ান লিগ এখন আর আগের মতো ফিজিক্যাল প্লেয়ার তৈরি করতে পারছে না, ফিজিক্যালি কম্পিটেন্ট প্লেয়ার তৈরি করতে পারছে না। যেটা আগে ইতালিয়ান লিগের সবচেয়ে বড় গর্ব ছিল, যে তাদের লিগের ফিজিক্যালিটিটা, এখন ইতালিয়ান লিগ তাদের ফিজিক্যালিটি হারানোর জন্যই জাতীয় দলে অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্লেয়ার কমে যাচ্ছে। সেটাই ছিল অ্যাকচুয়ালি স্পালেত্তির ভাষ্য। কিন্তু ইতালিয়ান দল নিয়ে আরও 2-1টা কথা না বললেই নয়। প্রথমত তাদের দল, তাদের খেলোয়াড়রা কিন্তু বেশ ওয়ান ডাইমেনশনাল অ্যান্ড মিডিওকার। সবার ট্যালেন্ট এবং অ্যাবিলিটি অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট লেভেলে আটকে আছে। দলের কোনো প্লেয়ারের মধ্যে অ্যাকচুয়ালি কোনো এক্সট্রাঅর্ডিনারি ট্রেট নেই, সেই কাটিং এজটা নেই কারোর মধ্যেই। এই দলের স্ট্রাইকাররা গোল করতে পারেন না। সালা, সানে বা স্টার্লিংয়ের মতো মডার্ন উইঙ্গারও এই দলে নেই। তাদের মিডফিল্ডের কারোর মধ্যেই তেমন কোনো স্পেশালিটি নেই। ডিফেন্সেও সেম। এর পিছনে একটা কারণ হয়তো ইতালিয়ান প্লেয়াররা ইতালিয়ান লিগের বাইরে সাধারণত কখনো খেলেন না, সেজন্য একটা নির্দিষ্ট ধারার ফুটবলের সাথেই শুধু তারা অভ্যস্ত। তাদের ওয়ান ডাইমেনশনালিটি অনেকটাই আসছে সেখান থেকেই। এছাড়া ইউরোপের অন্যান্য বড় টিমগুলোয় যেরকম জেনেটিক ডাইভার্সিটি আছে, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল সব দলেই কিন্তু এখন আফ্রিকান ব্লাড রয়েছে। ইভেন গতকালকের সুইজারল্যান্ড দলেও আকানজি, এমবোলো, এন্ডোয়ের মতো 3জন আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড় ছিলেন। দলে এই জেনেটিক ডাইভার্সিটির অভাবও কিন্তু ইউরোপে এখন অনেক বড় তফাৎ গড়ে দিচ্ছে। সব বড় দলই আপনি দেখবেন এরকম জেনেটিক ডাইভার্সিটি রয়েছে। এটা তাদের ফুটবল অ্যাকচুয়ালি নতুন নতুন ডাইমেনশন অ্যাড করে, এবং কোনো কোনো জায়গায় সেই কাটিং এজটা অ্যাড করে। রবার্তো মানচিনি অবশ্য এই সব লিমিটেশন মেনে নিয়েই একটা রোলস রয়েস দল তৈরি করেছিলেন, যে দলে তেমন আহামরি ট্যালেন্ট না থাকলেও তাদের একটা আইডেন্টিটি ছিল। একটা ইউনিট হিসেবে তারা প্রতি ম্যাচে পারফর্ম করতে পারত। পরবর্তী যুগে ইতালিয়ান ফেডারেশন এরকম আরেকটি প্রজেক্ট হাতে নিতে পারবে, সেই প্রত্যাশাই হয়তো এখন করবে ইতালি সমর্থকরা।